স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সাথে আছি নবনীতা চৌধুরী। সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান একাত্তর জার্নালে আমরা দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করি এবং আগামীকাল সকালে যে পত্রিকাটি আপনার হাতে পৌঁছবে সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা শুরুতেই দেখে নেব একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম। কাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু, চাপে থাকতে চায় না মাশরাফি বাহিনী। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ করতে বিএনপি নেত্রীর প্রতি অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী। হরতালে মাধ্যমিক সমমানের পরীক্ষা আবার পেছালো, আগামীকালের পরীক্ষা হবে 27 ফেব্রুয়ারি। ঢাকা সিটিতে ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, সরকারের নির্দেশনা পেলে দিনক্ষণের সিদ্ধান্ত। এবার ইরাকের আনবার প্রদেশে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করল আইএস জঙ্গি। আজ আমাদের সঙ্গে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক শাহনাজ বেগম এবং দ্য নিউ এজের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের দুজনকে। সাইফুর রহমান তপন, আগামীকাল যেটা শিরোনাম পড়লাম যে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে, মানে একটা শিরোনামে অন্তত বিশ্বকাপের কারণে এবং বাংলাদেশের টাইগাররা কালকে মাঠে নামবে আমাদের সকলের আশা প্রত্যাশা এবং মানে দেশের যা যা খারাপ অবস্থা আছে, যা রাগ ক্ষোভ সবকিছু তারা এক খেলায় বা কয়েকটি খেলায় মানে শেষ করে দেবেন, এই ভীষণ প্রত্যাশার চাপ নিয়ে কালকেও টাইগাররা মাঠে নামবেন। আমরা আমাদের মানে ক্রিকেট দলের সাফল্য কামনা করি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মানে ক্রিকেট দলের সেই সামর্থ্য আছে। আমাদের অধিনায়ক যে কথাটা সংবাদ সম্মেলনে বলেছেন যে আরো অনেক বড় বড় দলকে হারানোর যে সামর্থ্য আমাদের আছে, এটা 100% বিশ্বাস করি। তো সেই হিসেবে যে মানে অধিনায়ক যে বলেছেন যে কোনো চাপ তারা মানে নিতে চান না, তো এটাই স্বাভাবিক অভিব্যক্তি হওয়া উচিত আমাদের, যে আফগানিস্তানের সাথে চাপ নেওয়ার কিছু নেই। সেটা আমরা শুধু আমাদের যে স্বাভাবিক যে খেলাটা সেই খেলাটা খেলবো, এটাই হওয়া উচিত আমাদের মানে অভিব্যক্তি বা আমাদের অভিপ্রায় সেটা। তা আমি সেই জায়গা থেকে এটাই আশা করি এবং আমি মনে করি যে বাংলাদেশ আমাদের গোটা জাতি যেটার জন্য অপেক্ষা করে আছে সেই ফলটা আগামীকাল ফুলবে। শাহনাজ বেগম, কালকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নিঃসন্দেহে আমি বাংলাদেশ দলের যারা খেলোয়াড় আছেন এবং খেলোয়াড় সকলকে অভিনন্দন জানাই। তবে আমি তপন ভাইয়ের সঙ্গে শুধু এইটুকুই যুক্ত করব যে অস্ট্রেলিয়ার যে মাঠ, অস্ট্রেলিয়ার মাঠের অবস্থা, তাদের প্লেয়ারদের যে হাইট এবং ওখানকার যে বাউন্স, এগুলো বিষয়ের সঙ্গে বাংলাদেশের সব খেলোয়াড় অভ্যস্ত না এবং আমাদের দলটি আসলে সাকিব নির্ভর, তামিম নির্ভর। সুতরাং আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি সেভাবে পারফর্ম করতে না পারেন আমাদের আশাহত হতে হবে। সুতরাং আমার মনে হয় একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ হবে, বাংলাদেশের স্বাভাবিক খেলা যেটা আমরা সেটা দেখতে চাই। আমরা আশা করি না, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমরা চ্যাম্পিয়ন হব কিংবা রানার আপ হব, কিন্তু আমরা এমন একটা সম্মানজনকভাবে নিজেদেরকে উপস্থাপন করব যেই উপস্থাপনা আমাদেরকে একই সঙ্গে শেখাবে যে আসলে ওই টেম্পারটা কিভাবে ধরে নিয়ে যেতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত, কিংবা একজন হেরে গেলেই সব পরপর পড়তে থাকবো, সেই জায়গাগুলো যেন আমরা না দেখি। আর অনেক তারুণ্য নির্ভর দল, অনেক নতুন মুখ এবং তারা সবাই আসলে পারফর্ম করে করেই দলে ঢুকেছেন। কাজেই আশা করি যে তারপরে আমরা আশাবাদ ব্যক্ত করব, চাপ কমে আসবে না, চাপ বরঞ্চ বাড়বে, চাপ বরঞ্চ অনেক বেশি। খেলায় তো চাপ থাকবেই, কিন্তু আপনি যদি সার্বিকভাবে বিবেচনা করেন তাহলে খেলায় চাপ প্রচুর। কিন্তু কালকের খেলাটিকে আর আফগানিস্তানকে আসলে আমি খাটো করে দেখি না। আফগানিস্তানের যে বিগত 2-4 বছরের যে পারফরমেন্স, এটা কিন্তু খাটো করে দেখবার কিছু নাই। তারা যথেষ্ট এবং তারা এটার পেছনে ব্যয় করছে, আমরাও করছি, কিন্তু তারা একেবারে উঠে পড়ে লেগেছে। তো সেই দিক থেকে আমি আশা করব যে বাংলাদেশ একটি স্বাভাবিক খেলা দেখাবে। স্বাভাবিক বলতে এটাই যে একজন পড়ে গেল তো সিরিজ পড়ে গেল, কিংবা একজনের উপরে দল নির্ভর হয়ে গেল, সেটা যেন না হয়। আমরা মেনে নিব, কিন্তু আমরা লড়াকু দল দেখতে চাই।
আর কালকে সকাল থেকে তার মানে আমাদের নিজেদেরও লড়াই শুরু, মানে একটা চরম মানসিক চাপ, টেনশন। আমাদের বিশ্বকাপ মিশনও আগামীকাল থেকেই শুরু। আজকে খুব ভালো লাগতো যদি আমাদের অনেক সহকর্মীরা আছেন অস্ট্রেলিয়ায়, আমরা চেষ্টা করছিলাম তাদের সঙ্গে কথা বলার, কিন্তু ঘন্টা পরেই ম্যাচ শুরু হচ্ছে, কাজেই তাদের সঙ্গে আমরা সংযুক্ত হতে পারিনি। নিশ্চয়ই কালকে সারাদিনই তাদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ হবে। আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ফিরে আসি, বাদ বাকি যেসব শিরোনাম সেসবে ফিরে আসি, আমি একটু নিয়ে নিতে চাই আমাদের একজন অতিথি আছেন বাড়িধারা স্টুডিওতে, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আপনাকে স্বাগত ৭১ জার্নালে। আমি যেই শিরোনামটি নিয়ে আলোচনা করতে চাই সেটি bdnews24.com দেখছিলাম যে আজকে আমার মোবাইলে সম্ভবত সন্ধ্যার দিকে আমি দেখলাম যে একটা নোটিফিকেশনের মতোই এলো যে মন্ত্রীদের দাবি পরিস্থিতি স্বাভাবিক। তো সেই শিরোনামটি তারপরে আমি সেই সাইটে ঢুকে পড়লাম, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এমন দাবি করছেন মন্ত্রীরা। বিডি নিউজ লিখছেন যেসব মন্ত্রীদের কথা, তাদের মধ্যে আছেন আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম এবং তোফায়েল আহমেদও বটে। সাইফুর রহমান তপন, পরিস্থিতি কি অনেকটাই স্বাভাবিক? না, এটা স্বাভাবিক কথাটা যে অর্থে আমরা স্বাভাবিক বলি সেই অর্থে বলা যাবে না, কিন্তু আবার যেহেতু হরতাল ডাকা হচ্ছে, অবরোধ ডাকা হচ্ছে, হরতাল এবং অবরোধের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিষয়টা বিবেচনা করি তাহলে স্বাভাবিক। আমি স্বাভাবিক অর্থাৎ মন্ত্রীর সাথে আমি পুরো একমত না এই জায়গায় যে মানুষের মধ্যে আতঙ্ক আছে। হ্যাঁ, মানে আমি যদি আবার একটু ইন্টারাপ্ট করে, মানে বিডি নিউজের পাতাটাই দেখি যে সেখানে প্রচ্ছদে এরকম খবর আছে, মানে একদম হোম পেজে, যে শাহবাগে পেট্রোল বোমা তে আহত একজন, পেট্রোল বোমা না, সরি দুঃখিত, শাহবাগে হাত বোমায় শিক্ষিকা আহত, চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা যাত্রীর মৃত্যু। তারপর মানে এরকম এই খবরগুলো আছে। এসএসসি পরীক্ষা পেছালো, কাজে স্বাভাবিকতা আসলে একটা রিলেটিভ টার্ম। সেই জন্য আমি বলছি যে এখন যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ মাঝখানে আমরা এটাকে 3টা ফেজে ভাগ করতে পারি। যখন অবরোধ শুরু হলো তখন কিন্তু আমরা দেখেছি মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমেছিল। তারপরে যে অবরোধকারীদের তরফ থেকে যেই ধরনের অ্যাকশন এখানে করা হয়েছে, এবং আমরা কিন্তু ফ্রিকুয়েন্ট এই পেট্রোল বোমার ঘটনা দেখেছি এবং মানুষের মানে নিহত হওয়ার ঘটনা দেখেছি, বার্ন ইউনিটি মিছিল আমরা কিন্তু দেখেছি। সেটা একটা ফেজ গেছে। সেটা ওই ফেজটার সময়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক ঢুকে গেছে। আতঙ্ক ঢুকে যাওয়ার কারণে যে এখন যেমন রিলেটিভলি ঘটনা কিন্তু এখন কম, এবং যেটার মাত্রা আমরা দেখছি সেটা হলো যে এখন ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এখন ককটেলের ভেতরে যদি স্প্লিন্টার দেওয়া হয়, যারা বানায় তারা সেটা তো স্প্লিন্টার দেওয়া হয়, সেটা মানে ক্ষতিকর। আর সাধারণত যেমন আমরা যখন রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, ককটেল কিন্তু মানে বেশিরভাগ সময় মানে একদম আমার মনে পড়ে না যে স্প্লিন্টার দেওয়া হতো, কারণ এটা হলো মানুষের এমন ককটেল বানানো হবে যে আওয়াজ হবে, প্রাণঘাতী হবে না। এটা কিন্তু আমাদের আন্দোলনের একটা চরিত্র ছিল। আমি এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলতে পারি, তারপরে যে ঘাতক দালাল বিরোধী যে আন্দোলন হয়েছে, বিভিন্ন সময়ে সেই আন্দোলনের কথা আমি বলতে পারি। এমনকি বিএনপি বিরোধী আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলনগুলো তো যে ককটেল বিস্ফোরণ যে হতো, হয়তো মানুষের পায়ে একটু লেগেছে, হাতে একটু লেগেছে, এবং আওয়াজটাই ছিল প্রধান। তো এই অর্থে পেট্রোল বোমার যে আতঙ্ক, অর্থাৎ পেট্রোল বোমা তো এমন একটা পরিস্থিতি তৈরি করে যে মনে হয় যে একটা মানুষকে একটা বদ্ধ ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। আইএস যেভাবে হত্যা করছে আমরা দেখছি, যে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। ফলে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন যে ফেজে আছে সেটা কিন্তু অনেক কমে গেছে নানান ব্যবস্থার কারণে। কিন্তু সরকারের কিন্তু আরো অনেক কিছু করার আছে মানুষের মধ্যে। এই যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করার জন্য, স্বাভাবিক জীবনযাপনের জন্য। শাহনাজ বেগম, আপনি মনে করেন কিনা যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিছুমাত্র? পরিস্থিতি আপনি যদি 1 মাস আগে যে অবস্থানটি ছিল তার সঙ্গে তুলনা করেন, নিঃসন্দেহে পাল্টেছে। দুটো কারণে পাল্টেছে। একটি হচ্ছে মানুষের তার যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব তাগিদ এবং নিজস্ব প্রয়োজন, এটার কারণে, এবং একই সঙ্গে যারা আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলো আছে তারা কিন্তু কাজ করছে।
দুটো কারণ কিন্তু একই সঙ্গে বিরাজমান। কারণ আমার জীবন জীবিকার তাগিদে আমাকে বের হতেই হবে। আমার অফিস আমাকে লাগাতার 41 দিন 55 দিন আমাকে কিন্তু কখনোই অ্যালাউ করবে না ছুটি। তো যেটি হচ্ছে ধরেন কথা অনেক মারপ্যাচ করে বলা যায়, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটাই যে স্বাভাবিক হয়ে আসছে। আপনি যদি ঢাকায় এখন ট্রাফিক দেখেন কিংবা ঢাকায় গাড়ি ঘোড়া দেখেন কিংবা এমনকি যে ঢাকার বাইরে যে গাড়িগুলো চলাচল করছে, যদিও সেগুলো স্পট দিয়ে রাত 9টার পরে চলাচল করছে না, কারণ সেটা নিরাপত্তার প্রশ্ন আছে। নিরাপত্তার প্রশ্ন তো এখনো উবে যায়নি, সেই জায়গাটি কিন্তু রয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ক্রমশ কমছে, এবং মানুষের ভেতরে যে আস্থাটি সেটি হচ্ছে যে আমি বের হতে চাই, বের হতে পারবো, বের হওয়ার জন্য আমাকে এখন যে জায়গাটি সেই জায়গাটি প্রস্তুত হয়েছে। কিন্তু এটা যে একেবারে সম্পূর্ণ স্বাভাবিক তা না, কারণ তাহলে রাতের বেলাও কিন্তু দূরপাল্লার বাস চলতে পারত, কিন্তু সেটা পারছে না। এবং এই যে চোরাগুপ্তা হামলা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না। এটা যখন আপনার উপরে এসে পড়বে, সেটার জন্যে যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন এবং এই ধরনের কাজগুলো করেন তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। সেটি কিন্তু সেই সন্ত্রাস দমনের জন্য যে বিশেষ ধরনের কর্মসূচি নিতে হয় এবং সেই কর্মসূচিকে এন্ডোর্স করতে হয় পলিটিক্যাল পার্টিগুলোকে, তাদের উইলিংনেসটা থাকতে হয়। আমাদের এখানে যে বিভক্তিটা দুটো, একটি সরকারি দল এবং যদিও তারা পার্লামেন্টে নেই কিন্তু প্রধান বিরোধী দল তো বিএনপি, এখানে কিন্তু তাদের মধ্যে সমঝোতা হয়নি যে আসলে আমরা এই চোরাগুপ্তা হামলা বন্ধ করবার জন্য আমরা কি করব। সুতরাং ওটা কিন্তু কন্টিনিউ করছে। এখন ওটাকে সরকার কি করে ইলিমিনেট করবে কিংবা ওটাকে কি করে স্টপ করবে, এটা নিয়ে যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন তাদের বলাটা বেশি ভালো। মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনার কাছে আসতে চাই এই প্রশ্নটি নিয়ে যে আসলে মানে সাইফুর রহমান তপন বলছিলেন যে, এবং শাহনাজ বেগম দুজনেই মনে করছেন যে হ্যাঁ মানে হামলার পরিমাণ কমে এসেছে, সংখ্যা কমে এসেছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কয়েকজন মন্ত্রীও গত কয়েক সপ্তাহে বলেছেন যে হামলার সংখ্যা নাকি কমে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা যখন একটি দেশে ঘটতে শুরু করে, যে চোরাগুপ্তা হামলা ঘটছে, পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে বাস ভর্তি মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং কোনো পক্ষ সুনির্দিষ্টভাবে দায় স্বীকার করছে না, মানে এ ধরনের এজেন্ট তার মানে সমাজের ভেতরে আছে। এই পরিস্থিতিতে আসলে এই স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো উপায় আছে কিনা যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে? মেজর জেনারেল আব্দুর রশিদ, একটা বিরতি নিয়ে আপনার কাছেই আসবো সরাসরি। দর্শক থাকুন একাত্তর জার্নালে। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু, চাপে থাকতে চায় না মাশরাফি বাহিনী। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ করতে বিএনপি নেত্রীর প্রতি অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী। হরতালে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আবার পেছালো, আজকের পরীক্ষা হবে 27 ফেব্রুয়ারি। ঢাকা সিটিতে ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, সরকারের নির্দেশনা পেলে দিনক্ষণের সিদ্ধান্ত। এবার ইরাকের আনবার প্রদেশে 45 জনকে পুড়িয়ে হত্যা করল আইএস জঙ্গিরা। আমাদের সঙ্গে একাত্তর জার্নালের টেবিলে শাহনাজ বেগম, সাইফুর রহমান তপন আছেন, বাড়িধারা স্টুডিও থেকে সংযুক্ত রয়েছেন মেজর জেনারেল আব্দুর রশিদ। মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনাকে যেই প্রশ্নটি আমরা আলোচনা করছিলাম যে অনেক মন্ত্রীরাই বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, এবং এখানে উপস্থিত শাহনাজ বেগম, সাইফুর রহমান তপন তারাও বলছিলেন যে স্বাভাবিকতা একটা রিলেটিভ টার্ম হলেও হয়তো কিছুটা স্বাভাবিক হচ্ছে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে চোরাগুপ্তা হামলা, পেট্রোল বোমায় মানুষ মারা, এগুলো যখন একটি দেশে শুরু হয়ে যায়, তারপর আসলে কারা করছে, কিভাবে করছে, এই বিষয়টি চিহ্নিত করার আগে আসলে হাত ছাড়ার কোনো সুযোগ আছে কিনা? আসলে এটি হচ্ছে কিছুটা ধারণার ব্যাপার। আপনি যদি মনে করেন যে চোরাগুপ্তা হামলা হচ্ছে, তার মানে কোনো একটি সংগঠিত দল এটি করছে। আমরা এখানে দেখেছি যে স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার মধ্যেখানে একটি রাজনৈতিক কল আছে, সেটি হচ্ছে অবরোধ এবং হরতাল।
এখন এই অবরোধ এবং হরতালের মাঝখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া মানে হরতাল অবরোধ ব্যর্থ হওয়া। তো সেক্ষেত্রে বিভিন্ন জনের যারা যে দল করেন তারা এটিকে বিভিন্ন দৃষ্টিতে দেখবেন। আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যেটা আমার মনে হয় ওনারা দুজন খুব সঠিকভাবেই বলেছেন, যে এই হরতাল অবরোধ এত প্রলম্বিত হয়েছে যে জনগণ এটা তার জীবন জীবিকার তাগিদে এটিকে আর মানতে সক্ষম হচ্ছে না। আর আমরা যদি আন্দোলনের লাইফ স্প্যান যেটা বলে সেটিকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখেছি যে গণতান্ত্রিক সমাজে এরকম আন্দোলন তার যে জীবন এটি সাধারণত হয় সংক্ষিপ্ত, এবং আন্দোলন শুরু হয়, এটিকে পিকে নিয়ে যাওয়া হয়, তারপরে একটা রেজাল্টের পরে আন্দোলন আবার পিক থেকে পড়ে যায়। আর এটি এত বেশি প্রলম্বিত করা হয়েছে যে এটি পিকে উঠতে পারেনি, এবং পিকে উঠতে না পেরে এটি এখন পড়ে যাচ্ছে, এবং মন্ত্রীরা সেজন্যই সেই সুযোগেই বলছেন পরিস্থিতি স্বাভাবিক বলছেন, আমরা বলবো স্বাভাবিক হয়ে আসছে। তো এখানে আরেকটা জিনিস আপনি বলেছিলেন, আমার আসলে প্রশ্নটি ছিল হরতাল অবরোধ, তো শাহনাজ বেগমও যেটি বলছিলেন যে কেউ আমরা আগে ভাঙতে বাধ্য হয়েছি কাজের তাগিদে, জীবিকার তাগিদে, কেউ হয়তো আরো পরে সাহস করেছেন, বেরিয়েছেন, এবং এই কারণে ভিড় বাড়ছে, আরো রাস্তায় গাড়ির ঘোড়ার সংখ্যা বাড়ছে। কিন্তু পেট্রোল বোমা হামলাগুলো যে হলো, কারা করলো, কিভাবে হলো, এই যে বিষয়গুলো না জানা পর্যন্ত, মানে আমি বলছি যে আবার যে হবে না, ধরুন আজ যে হবে না, মানে এই ভয়টা থেকে মুক্তির উপায় কি? মানে যে আতঙ্ক নিয়ে আমরা এর পরেও বাড়ি থেকে বেরোচ্ছি, সেটি থেকে মুক্তির উপায় কি? সেটি আমি বলবো যে যেসব দেশগুলো এরকম সংঘাতের মধ্যে পড়েছে, আপনি অত আতঙ্ক মুক্ত হতে পারবেন না। সেটি হলো সময় সাপেক্ষ ব্যাপার। সেটি হচ্ছে, আমি একটু বলতে চেয়েছিলাম যে সংগঠিত দল এটা করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে করছে। কারা করছে এই দায়ভার নিয়ে আসলে এটি প্রমাণ করার জন্য এটি আদালতে যেতে হবে, সাক্ষ্য সাবদ আনতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা যারা সংঘাত পড়াশোনা করি, আমরা একটা ধারণাগত মত দিতে পারি যে এটি আমি দেখতে পাচ্ছি যেটা, সেটাই বলছি যে অবরোধ চলছে, এই অবরোধটা কেউ মানছে না, তো সুতরাং অবরোধ মানাতে হবে জোর করে। এখানে একটি শক্তি প্রয়োগ হচ্ছে, সেই শক্তি প্রয়োগটা যারা অবরোধ দেখেছেন তাদের পক্ষের জন্যই হচ্ছে। তো সেখানে পেট্রোল বোমা মারা হচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে, তারপরে বাড়িঘর থেকে বেরোচ্ছে না। এরপরে হচ্ছে এর সাথে যোগ করা হলো হরতাল। যেদিন হরতাল ডাকা হচ্ছে ওই দিন রাত্রে দেখবেন যে ঢাকা শহরে অনেক ককটেল, অনেক পেট্রোল বোমা মারার চেষ্টা করা হচ্ছে, যাতে পরবর্তী দিনে সবাই হরতাল পালন করে। তো এই যে প্রক্রিয়াতে আমরা দেখে বলতে পারি যে এটির মধ্যে যারা হরতাল অবরোধ দেখেছেন তারাই সহিংসতার মালিক, এটি ধারণাগতভাবে বলা যায়, এবং আমরা তার উদাহরণও দিলাম। তো সেক্ষেত্রে তার দায়ভারটা তিনি স্বীকার করুক আর নাই করুক, তাদের ঘাড়ে গিয়ে বর্তায়। এবং এটি শুধু আমরা বলছি না, আমাদের মতো যারা দেশ বিদেশ থেকে যারা অবজার্ভ করছে তারাও কিন্তু একইভাবে বলছে। এবং আপনি ইতিমধ্যেই দেখেছেন অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা এই পেট্রোল বোমা মারার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনেক দেশ অবস্থান নিয়েছে, এবং তারা কিন্তু এই বিষয়টি কিন্তু যারা অবরোধ ডাকছেন তাদেরকে বেশি শোনাচ্ছেন। তো সেক্ষেত্রে ওই যে ধারণাগতভাবে আমরা বলতে পারি সেই দায়ভারটা অটোমেটিক্যালি তাদের উপরে বর্তে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস সৃষ্টি হচ্ছে, যেখানে একটা মাস কিলিং হচ্ছে, ইনোসেন্ট পিপল কিলিং হচ্ছে। এই জায়গাটাতে আরেকটা জিনিস চলে আসছে, সেটি হচ্ছে যে মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেটি কিন্তু তার হচ্ছে সবচেয়ে বেশি মৌলিক অধিকার, যেটাকে আমরা, এটি কিন্তু হিউম্যান রাইট, এবং এখানে একটা হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। এবং এই জায়গাটায় কিন্তু ক্রমান্বয়ে এটিকে বলা যাবে যে এখানে একটা ক্রাইম হচ্ছে, যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে চলে যাচ্ছে। সেটি কিন্তু একটা মারাত্মক ব্যাপার। যারা এটা ডেকেছেন তারা কিন্তু পরবর্তীতে এই অভিযোগে অভিযুক্ত হতে পারেন। কিন্তু আমার আতঙ্কের জায়গাটি হচ্ছে যে যখন আমরা বলতে শুরু করব যে আপনি বলছিলেন যে আতঙ্কটা থেকে বেরিয়ে আসবার খুব কোনো আশু সমাধান নেই, যেসব দেশে এই ধরনের ঘটনা, আতঙ্কটা হচ্ছে মানসিক ব্যাপার। এবং এই যে মন্ত্রীরা বলছেন তারা কিন্তু আতঙ্ক দূর করার জন্য, এটি কিন্তু এই বলাটা হচ্ছে একটা কৌশল। এটি হচ্ছে মানুষের একটা স্বস্তিটা হচ্ছে একটা মেন্টাল কন্ডিশন। এটি হচ্ছে মানুষকে আপনি বোঝাতে পারবেন না, মানুষ এটা নিজেই তার স্বস্তি বোধটা বোধ করবে যখন সে দেখবে অনেকদিন ধরে এই পেট্রোল বোমা মারছে না কেউ, ককটেল ফুটছে না, কোনো গাড়ি জ্বলছে না, তখন মানুষ আবার তার নর্মাল যে বিহেভিয়ার আছে আতঙ্ক মুক্ত হয়ে সে তার চলাচল করবে। কিন্তু এটির জন্য আপনার ভিজিবল বা ক্রেডিবল এভিডেন্স এস্টাবলিশ করতে হবে।
সেই স্টাবলিশ করার জন্য এই যে আপনি একটা কথা বলেছিলেন চোরাগোপ্তা হামলা, এই চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে ক্রেডিবল এভিডেন্স ল এনফোর্সিং এজেন্সি যদি করতে পারে, সেটি আমি বলবো এটি হবে একটা মিরাকেল। তো সেই মিরাকেলটা আমি এক্সপেক্ট করছি না, আমি করছি যে তারা পারবে, তবে সেটি হচ্ছে তাদের যে নেটওয়ার্কটা এটি ক্রমান্বয়ে বিস্তৃত হবে, ক্রমান্বয়ে যে সংগঠিত দলগুলো ভেঙে যাবে এবং ভাঙতে ভাঙতে একটি পর্যায়ে চলে আসবে যখন আপনি এই আতঙ্ক থেকে মুক্ত হবেন। কিন্তু আপনি কালকেই যে মুক্তি পাবেন না সেটি আমি নিশ্চিত করে বলতে পারি। আমি একটা প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে যে এই যে সরকার একটা আহ্বান জানিয়েছিল সরকারের তরফ থেকে তার প্রত্যেকটা এমপিকে যে জনগণকে এইটার সঙ্গে সম্পৃক্ত করবার জন্য, এবং এই যে আপনি যেটা বলছেন সেই সাইটটি হচ্ছে সম্পূর্ণরূপে আর্মি, পুলিশ, র্যাব এদের বিষয়, কিন্তু এই যে জনগণের প্রতিরোধ করবার জায়গাটিতে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেই জায়গাটিকে আমার মনে হয় আপনি একটু কম বলছেন। ওই জায়গাটি কি করবার আছে? এই বিষয়টা আপনি সঠিকভাবে ধরেছেন, রাজনৈতিক এটার সাথে যদি জনগণ সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু আমরা যেসব দেশে এই চোরাগোপ্তা হামলা দেখেছি সেখানে বন্ধ করা যায়নি। তো বাংলাদেশে একটি পজিটিভ দিক হচ্ছে যে আমি কিছু কিছু ঘটনা দেখেছি যেখানে মানুষ যেহেতু নিজেরাই নিজেদের নিরাপত্তার অভাব বোধ করছেন, যখনই তারা কোনো একটি ব্যক্তিকে দেখছেন পেট্রোল বোমা হাতে করে ঘুরছে অথবা চেষ্টা করছে, তারাকে ধরে ফেলছে। এই যে ধরে ফেলাটাকে এটি এক ধরনের নাগরিক প্রতিরোধ আপনি বলতে পারেন। আর আরেকটি হচ্ছে এই নাগরিককে আরো উজ্জীবিত করে, যেটি রাজনৈতিক দলের অবশ্যই এখানে ভূমিকা আছে, সক্রিয় ভূমিকা থাকতে হবে, তাহলে যেটাকে আমরা বলি মাস মোবিলাইজেশন, সেই মাস মোবিলাইজেশনের বেশ কিছু অভাব আছে এবং সেটি রাজনৈতিক দল যদি এটিকে করতে পারে তাহলে আমার মনে হয় যে আমরা যে নিরাপত্তা বা স্বস্তি বোধটা আশা করছিলাম সেটি আরো দ্রুতভাবে হবে, সেটি বলা যায়। মেজর জেনারেল রশিদ, আপনার কাছে আসছি। সাইফুর রহমান তপন, আমি আরেকটি বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটিও মেজর জেনারেল রশিদ নিশ্চয়ই শেষ মন্তব্যটি করবেন, কিন্তু গত কদিন ধরে আরেকটি ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মন্ত্রীরা এক ধরনের আন্তর্জাতিক কানেকশনের কথাও বলছেন। তারা পাকিস্তানের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা বলছেন, এই ধরনের হামলার, যেই হামলাগুলোকে তারা জঙ্গি হামলা বলে বলছেন, এবং এই জঙ্গি তৎপরতার কথা বলতে গিয়ে তারা বলছেন যে এর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে। যে ঘটনাটি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো যে পাকিস্তানের একজন ভিসা কর্মকর্তা, তাকে তিনি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে, মাজার খান বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তারপর সরকার সে বিষয়টি তাকে আটক করা হলো, পাকিস্তান দূতাবাস নিয়ে গেল, প্রত্যাহার করে দেশে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে আসলে আমরা সংবাদ মাধ্যমে জানলাম, এখন দেখছি মন্ত্রীরা কথা বলছেন যে এগুলো থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তান যে এই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। আবার আজকে এই একটি খবরে দেখছি যে নাশকতায় রোহিঙ্গাদের জড়ানোর চেষ্টা হচ্ছে, এমন আশঙ্কার কথা বলেছেন আমির হোসেন আমু। সাইফুর রহমান তপন, মানে অনেকগুলো ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক কানেকশনের কথা বলা হচ্ছে। এখন এই যে বিষয়টা আপনি বললেন, অর্থাৎ এটাকে কিন্তু উড়িয়ে দেয়া যায় না। আমি বলছি না যে মানে ওনারা যে কানেকশনের কথা বলছেন ওই ফ্যাক্টরটাই এখন মানে সবচেয়ে কার্যকর, আমি সেটা নিশ্চিত করে আমি বলতে পারছি না। কিন্তু যে অতীত যদি পর্যালোচনা করি আমরা, যে দুটো বিষয়ের কথা বলেন, একটা হলো পাকিস্তান মানে আইএসআই কানেকশন, আমাদের এখানে খুব পপুলারলি এই বিষয়টা বলা হয়। তো আইএসআই ভিসা কর্মকর্তাও আসলে আইএসআই এজেন্ট হিসেবে ছিলেন এখানে। তো এখন এই আইএসআই এর যে কানেকশন, এই কানেকশন এটা কিন্তু বহু দশক ধরে আছে এখানে, এবং তারা মানে এখানে আমাদের রাজনীতিকে তাদের মতো করে প্রভাবিত করার চেষ্টা, মানে গত 5 বছরে তাদের অবস্থা খারাপ, যেহেতু মানে ক্ষমতায় তাদের অর্থাৎ তাদের অপছন্দের একটা দল যেহেতু ক্ষমতায় আছে, ফলে তারপরও তারা যে সক্রিয় এই বিষয়ে মানে সন্দেহ করার কোনো কিছু নাই সেটা। ফলে বিষয়টা হলো যে আমি একজন মন্ত্রী যখন এই কথাটা বলেন, আমি যেটা প্রত্যাশা করব জনগণের অংশ হিসেবে তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্যের চেয়েও আমরা ব্যবস্থা প্রত্যাশা করব বেশি। যেমন একটা প্রশ্ন কিন্তু এসছে যে মাজার খানকে তো মানে সসম্মানে এখানে চলে যেতে দেওয়া, তো মাজার খানের বিরুদ্ধে এত সব অভিযোগ, যে আমাদের রাষ্ট্রকে উল্টে দেওয়ার অভিযোগ, তাহলে কেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলাম না সেটা?
ফলে আমি মন্ত্রীদের কাছ থেকে প্রত্যাশা করব কি ব্যবস্থা তারা নিচ্ছেন, কিংবা এটাকে বন্ধ করার জন্য কি ব্যবস্থা তারা নেবেন, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর রোহিঙ্গা কানেকশনের যে কথাটা বলছেন সেটাকেও আমি উড়িয়ে দিচ্ছি না, কারণ রোহিঙ্গাদের এখানে পুনর্বাসন করা এবং রোহিঙ্গাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে কাজে লাগানোর যে প্রচেষ্টা, সেটাও কিন্তু নতুন না এখানে, সেটা আমরা দেখেছি সেটা। ফলে আমি আবারও বলবো, মানে এখানে রোহিঙ্গাদের প্রশ্নে এই গভর্নমেন্টের একটা পজিটিভ পদক্ষেপ যেটা আছে, গভর্নমেন্ট মানে রিলেটিভলি অন্যদের চেয়ে অনেক বেশি সতর্ক এই বিষয়ে। বিশেষ করে যে গত 1 বছর বা 2 বছর আগে যে ওখানকার দাঙ্গা পরিস্থিতির কারণে যে ধরনের হচ্ছিল, তখন গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিয়েছিলেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছেন। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে সমস্ত অভিযোগগুলো এখন উঠছে, সেই অভিযোগগুলোর তারা খতিয়ে দেখবেন এবং সেগুলোর ইমিডিয়েট তারা ব্যবস্থা নেবেন, সেটা মানে প্রতিকারের জন্য। আমি সেটাই তাদের কাছে প্রত্যাশা করি। এই প্রত্যাশা কি আপনিও করেন কিনা শাহনাজ বেগম? না, আমি অবশ্যই এটা প্রত্যাশা করি, কিন্তু উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে উনি সবগুলোকে একসঙ্গে মিলিয়ে বলেছেন। আমি এই মেলানোটার বিপক্ষে। আমার কাছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই যারা ইসলামের যেটা মূল জায়গাটা, যারা ওহাবি গ্রুপ, যারা ওহাবি যে ইজমটা আছে, এটা অনেক বড় আলোচনা, আমি সেটা করতে রাজি না, আমি ছোট করে বলছি। তারা যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, এবং এখানে কিন্তু ডিভোটিও আছে, এটা কিন্তু এই না যে শুধুমাত্র সে রাজনৈতিক ক্ষমতা, এখানে একেবারে ডিভোশন, ভালোবাসা থেকেও কিন্তু অনেক লোক ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য জীবন দিতে প্রস্তুত। এই জায়গাগুলো আছে, ইন্ডিয়াতে শিবসেনা আছে, এরকম সব ধর্মেরই এই জায়গাগুলো রয়েছে। তো সেই বিষয়টাকে যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে আপনি দেখবেন যে সারা পৃথিবী ধরে এখন কি হচ্ছে, এবং এদের যে স্টাইলটা, সেই স্টাইলটা অত্যন্ত পরিষ্কার, এবং সব জায়গার ধরনটাই একই রকম। সুতরাং এখানে সব কিছুকে গুলিয়ে বলবার কোনো সুযোগ নাই যে এটা আসলে কেমন, এটা আসলে কি ধরনের। সরকারের যে দায়িত্ব সেটা সবসময় থাকে। আমি যদি বাড়ির কর্তা হই, আমার দায়িত্ব সবচেয়ে বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার বাড়িতে যে অন্য সদস্যরা রয়েছেন তাদেরও কিছু দায়িত্ব আছে। আমি সেজন্য প্রথমে বলেছিলাম যে এই যে জনগণকে সম্পৃক্ত করা, সেই সম্পৃক্ত করবার কাজটি কিন্তু আমাদের দেশের সবগুলো রাজনৈতিক দলকে সহমত হয়ে এক টেবিলে বসে করতে হবে। অন্তত পক্ষে আপনি সিট ভাগাভাগি করেন আর না করেন, আমি ওই মোড়কের ভেতরে ঢুকবো কিনা, প্রবেশ করব কিনা, কিংবা আমি ওটাকে প্রতিহত করব কিনা, সেই জায়গাটিতে সহমতের জায়গা আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এটা প্রতিষ্ঠা করা ছাড়া এই ধরনের সংকট থেকে উত্তরণ হওয়া, সহমত হওয়ার কথা বলছেন, কিন্তু অবশ্যই তো বলছেন যে এই ক্ষেত্রে মতের ভিন্নতা থেকেই আসলে বাংলাদেশের রাজনৈতিক আপনাকে আমি যে জায়গাটি আপনাকে বলতে চাই আরো একবার পরিষ্কার করে, সেটি হচ্ছে এই জায়গাটি থেকে কিন্তু ভিন্নতা না। ভিন্নতা হচ্ছে বিএনপি যেই রাজনীতিটি করে, সেই রাজনীতিটি হচ্ছে সংসদে যাবার। বিএনপির যে জোট, সেই জোটের যে রাজনীতি, সেটি হচ্ছে যুদ্ধ অপরাধী কিংবা অন্যান্য যে ইস্যুগুলো আছে সেটাকে নিবৃত করবার, তাদের যেন বিচার না হয়। সুতরাং দুটোকে একসঙ্গে করে মিলিয়ে যখন সামনে আসা হয়, তখন দেখা যায় যে আপনি বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন, অনেকে আছেন যারা দেশপ্রেমিক, যারা রাজনীতি সত্যিকারভাবে সঠিকভাবে করতে চান, তারাও কিন্তু টিকতে পারছেন না। সুতরাং ওই জায়গাটি আপনাকে মাথায় রাখতে হবে যে আমার দেশে আমি যেই সমঝোতার কথা বলছি, সেই সমঝোতাটা কিন্তু আসন ভাগাভাগির সমঝোতা না, যে বাংলাদেশ কি ওই রকম একটি দেশ হবে কিনা, সেই সমঝোতাটা কিন্তু কখনোই কোনো দমন পীড়ন দিয়ে হবে না, রাজনৈতিক সমঝোতা দিয়ে করতে হবে। মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনার কাছে আসতে চাই যে আন্তর্জাতিক সংযোগের কথা বলছেন, এই যে বর্তমান জঙ্গি তৎপরতা বলছেন যাকে মন্ত্রীরা, সেই জঙ্গি তৎপরতার সঙ্গে তারা আন্তর্জাতিক কানেকশনের কথা বলছে, পাকিস্তানের প্রসঙ্গ এসেছে, রোহিঙ্গা কানেকশনের কথা এসেছে। অবশ্যই এখানে আমরা আন্দোলনের ভেতরে একটি জিনিসকে দেখতে পাচ্ছি যেটি জঙ্গিদের সাথে যথেষ্ট মিল আছে, সেটি হচ্ছে সহিংসতার ধরন। এই যে আগুনে পুড়িয়ে মানুষকে মারা, এটিকে হচ্ছে বর্বর নিষ্ঠুরতা। আপনি যদি খেয়াল করেন যে এই যে ইসলামিক স্টেট, আল কায়দা, বোকো হারাম, তারপরে আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা, এরা সবাই খুব নির্মম এবং নিষ্ঠুর, এবং এদের ভেতরে যে জিনিসটা আছে মানবিকতার অভাব প্রচণ্ড। আমরাও কিন্তু এখানে ওই জায়গাটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটি মতাদর্শগত
কৌশলের একটি খুব মিল আছে। আজকে আমি এইসব ঈদের শাহবাগে আর কি জাতীয় জাদুঘরে ওইখানে ছিলাম, তো এই যে ভিকটিমরা যে আকুল আকুতি জানালেন যে তারা তাদের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে, এখানে আমরা সবাই আমাদের চোখের পানি রাখতে পারিনি, কিন্তু যারা আক্রমণ করছেন তারা তো এই নিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এখন এটি গেল এই আন্তর্জাতিক কানেকশনের একটি বিষয়। আরেকটি হলো বাংলাদেশের মাটিটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট। এই এখনকার যেটা ভারত মহাসাগরীয় যে পাওয়ার পলিটিক্সটা আছে, তো সেখানে বাংলাদেশের এই অবস্থানের জন্যে এটিকে অস্থিতিশীল করার জন্যে পাকিস্তান এই মাটিটাকে ভারতের বিরুদ্ধে প্রচ্ছন্ন তাদের যুদ্ধে ব্যবহার করার জন্যে তাদের এই যে তাদের যে একটা পরিকল্পনার ভেতরে পড়ে। সেজন্য আমরা দেখেছি যে আমরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও তারা আমাদের এই দেশের উপরে তাদের আগ্রহ অত্যন্ত বেশি, এবং আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের যে হস্তক্ষেপ বা প্যাট্রোনাইজেশন, এটি আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করেছি। আরেকটি হলো জঙ্গিবাদের যে এপিসেন্টার, অর্থাৎ যদি আপনি কেন্দ্র ধরেন পৃথিবীতে বর্তমানে, সেটি পাকিস্তান ওই দেশ হিসেবে পরিচিত, এবং যত জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্রে পাকিস্তানের ওইখানে স্টেট এবং নন স্টেট অ্যাক্টর দুটোই প্রচণ্ড সক্রিয়। আমাদের দেশের জঙ্গি সংগঠন যেগুলো আছে, জেএমবি, হিজবুত তাহরির, তারপরে আপনার হুজি, সবারই অংশ কিন্তু ওদের ওই কিছু নেতা, বড় নেতারা ওখান থেকে এসেছে। দেশের একজন ভিসা কর্মকর্তা যখন আইএসআই এজেন্ট হিসেবে পুলিশ প্রমাণ পেল, এবং তারপর দুই সরকারে আলাপ হয়েও তিনি সপরিবারে নিরাপদে দেশে চলে গেলেন, মানে সরকারের তরফ থেকে তাহলে কি আরো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ছিল না? অবশ্যই এখানে কঠোর ব্যবস্থা নেবার অনেক অবকাশ ছিল। প্রথম হচ্ছে যিনি এই অপরাধটি করেছেন তিনি হচ্ছে তার কোনো কূটনৈতিক দায়মুক্তি ছিল না, এটি হলো একটি, সে বাংলাদেশের আইনে তাকে বিচার করা যেত, এটা নিশ্চিত। এখন হচ্ছে যে এটি চলে গেছে বলেই যে আমরা বসে থাকব, আন্তর্জাতিক নিয়মে আরো অনেক নিয়ম আছে, যে তা এখন পাকিস্তানের কাছে বাংলাদেশ সরকার ইচ্ছা করলে শক্তভাবে একটা এক্সপ্লেনেশন চাইতে পারে যে তোমার পাঠানো লোক বাংলাদেশে এরকম আইন বিরোধী কাজ করলো, অনৈতিক কাজে অপরাধে জড়িত হলো কেন, সেই এক্সপ্লেনেশনটা চাওয়ার অবকাশ এখনো বাংলাদেশের আছে। আপনি যেটা বলেছেন এটি যদি করা হতো তাহলে আরো ভালো হতো, হয়তো সেটা করতে পারেনি, কেন পারেনি আমি জানি না। হয়তো আমাদের এখানে বিভিন্নভাবে বিভিন্ন যে ডিভিশন অফ ডিসিশন মেকার্স আছে, তো সেখানে এই জায়গাটাতে আমি বলবো যে শুধু আমাদের দেশের সমস্যা না, এটি সব দেশে এরকম ছোট বড় সমস্যা হয়। শাহনাজ বেগম যে কথাটি বলছিলেন যে এটি নাকি সকল রাজনৈতিক দলকে আসলে একরকমের সহমত হতে হবে, ঐকমত্যে পৌঁছতে হবে, আমি এটা অবাস্তব চিন্তা মনে করছি। উনি যেটা চিন্তা করছেন সেটা বাংলাদেশে সম্ভব কিনা আমার যথেষ্ট আমারও এই প্রশ্নটি আছে, কাজে আমি আপনাদের দুজনের কাছে এটি জানতে চাইবো, যে কারণ আমি এই প্রশ্নটি আপনাকে করেছিলাম শাহনাজ বেগম, আবারও করতে চাই এবং আব্দুর রশিদকেও করতে চাই, মেজর জেনারেল আব্দুর রশিদকেও, যে আসলে বাংলাদেশে সহমত হওয়া সম্ভব কিনা। কারণ আমরা জানি আইএস, বোকো হারাম এদের উদাহরণ আসছে, তারা অবশ্যই একটি আদর্শের লড়াই করছেন, তাহলে বাংলাদেশে পেট্রোল বোমা চালাচ্ছেন যারা, তারাও নিশ্চয়ই কোনো আদর্শের জন্য লড়ছেন। কাজে এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই একটা বিরতির পরে। আসছি দর্শক একাত্তর জার্নাল নিয়ে আবারও। আবারও ফিরলাম একাত্তর জার্নালে। সাইফুর রহমান তপন, বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। শাহনাজ বেগম বলেছিলেন যে দুই দল, মানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আসলে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে সামনের বাংলাদেশ কেমন চায়, মানে এই জঙ্গি তৎপরতা মুক্ত বাংলাদেশ চায়, কি ধরনের রাষ্ট্রের চেহারা চায়, সেই বিষয়টি নিয়ে তিনি বলছিলেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এক কথায় মন্তব্যটি করেছেন, তার ব্যাখ্যা শুনবো, যে তিনি মনে করেন এটি একটি অবাস্তব কল্পনা। আপনি কি মনে করেন যে বাংলাদেশে আসলে এই যে কারণ মানে এই জঙ্গি তৎপরতা চলবে কিনা, কি হবে, এই বিষয়ে কোনো রাজনৈতিক ঐকমত্য হবে? কারণ অনেকে তো বলছেন যে একটা রাজনৈতিক উদ্দেশ্যেই আসলে এই জঙ্গি তৎপরতা, এই বিষয়টা এটা একটা বিভ্রম হিসেবে কাজ করে। মুক্তিযুদ্ধ, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধও কিন্তু বিষয়টা এভাবে ঘটে নাই। এখানে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে সেটা ফলে তারা চিহ্নিত, সেটা মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছে এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে, তারা আমি বলবো ঘটনাক্রমে মুক্তিযোদ্ধা তারা, অর্থাৎ যে কোনো বিপ্লবের
যে কোনো গণ আন্দোলনের নেতৃত্ব খুব ইম্পর্ট্যান্ট। আপনি গণ আন্দোলনের আকাঙ্ক্ষাকে যেমন ধারণ করবেন, তেমনি তার যে নেতা, তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। তবেই আপনি সেই বিপ্লব বলি বা গণ আন্দোলন বলি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবেন। ফলে আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপর আমরা কি দেখেছি, এখানে পরপরই আমরা কতগুলো ন্যারেটিভ এখানে দেখেছি। এগুলো যদি আপনি জাস্ট বাক্যে কয়েন করেন, প্রথম কথা হলো যে আওয়ামী লীগের ভূমিকা 25শে মার্চ পর্যন্ত শেষ। 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছেন সমঝোতার মধ্য দিয়ে। আওয়ামী লীগেররা সীমানা পার হয়েছে, কলকাতায় গিয়ে তারা হোটেলে মৌজ করেছে, তারা ওইভাবে ওই অর্থে যুদ্ধ করেনি। আওয়ামী লীগেররা ভারতের কাছে দাসখত লিখে দিয়েছে, গোলামি চুক্তি। আমি অলিহাদের এক বইয়ের মধ্যে একটা চুক্তির 7 দফা চুক্তির কথা পড়লাম, সেটা নাকি তাজউদ্দিন এবং ইন্দিরা গান্ধীর মধ্যে হয়েছিল, ভয়ঙ্কর মানে সে কথা। অর্থাৎ আমি এই যে ন্যারেটিভগুলো আমাদের এখানে চালু হলো, চালু হওয়ার পর আমরা কি দেখলাম, 75-এর 15ই আগস্টের ঘটনা আমরা দেখলাম সেটা। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম ওই পার্টিটাকে, ওই পার্টির যে সমস্ত মানে নাম তো অন্য জিনিস, যে সমস্ত স্লোগানগুলো আমরা মুক্তিযুদ্ধে আমরা শুনেছিলাম, সেই স্লোগানগুলো কিন্তু নিষিদ্ধ হয়ে গেল। এগুলো আমরা সবই জানি সেটা। তো ফলে আমি বলছি যে এত বড় যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ কিন্তু আমরা সব পক্ষকে এক জায়গায় আসতে কিন্তু দেখিনি। আমি কিন্তু বলছি আওয়ামী লীগ এবং প্রগতিশীল, আমি কিন্তু ওদেরকে বাইরে রাখছি, মুসলিম লীগের সাথে তাদেরকে আমি বাইরে রাখছি। এবং এখানে জিয়াউর রহমান যে প্রতিষ্ঠিত হলেন, আপনি খেয়াল করবেন জিয়াউর রহমান যদি শাহজুর রহমানকে নিয়ে যদি কাজ করতেন, তিনি প্রতিষ্ঠিত হতে পারতেন না। তিনি তার সাথে জাদু মিয়াকে এনেছিলেন, সিনিয়র মন্ত্রী বানিয়ে জাদু মিয়াকে এনেছিলেন, এবং জাদু মিয়ার অনুসারীরা এখনো বিএনপিতে কিন্তু তার নেতৃত্বে আছে, আমি নাম বলতে পারি তাদেরকে। অর্থাৎ তারা যদি ওই মুক্তিযোদ্ধার লেবাসটা গায়ে দিয়ে তারা যদি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো সেটা। আজকেও আপনি দেখবেন এই যারা এখানে সংলাপের জন্য প্রাণপাত করে দিচ্ছে, এবং তারা কিন্তু এই সমস্ত কথাবার্তা বলছে যে বিএনপি একটি লিবারেল পার্টি, বিএনপি থেকে জামাতকে আলাদা, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে নানা ধরনের, তার মধ্যেও কিন্তু এই নানা ধরনের জামাতকে বিএনপি থেকে আলাদা করতে হবে, এবং বিএনপির সঙ্গে সংলাপ না করলে আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনীতি অসম্ভব না। কারণ বিএনপি এবং জামাতের যে ভোটার বেস একই বেস, প্রধানত মুসলিম লীগের যে অবশেষ যেটা আছে প্রধানত সেটা, আর তার সাথে এখানে লিবারেলদের যেটাকে বিভ্রান্ত করা হয়েছিল। আপনি যদি 70 ইলেকশনের ভোটিং পার্সেন্টেজ দেখেন, 73 ভোটের, আমি প্রত্যেকটা নির্বাচনের ভোটিং পার্সেন্টেজ দেখলে আপনার কাছে চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি লম্বা হয়ে যাবে, আমি সেই আলোচনায় যাচ্ছি না সেটা। ফলে এই যে বিভ্রান্ত লিবারেল সেকশনকে যে অংশটাকে বিভ্রান্ত করা গেছে, সেই অংশটাকে মিলিয়ে কিন্তু আমি যদি একটু স্পষ্ট করে সাইফুর রহমান তপনের কথাটি এক কথায় বলি আপনাকে শাহনাজ বেগম, আসলে আমার ধারণা অবাস্তবতার সন্দেহটি, আমি বলছি অবাস্তবতার সন্দেহটি মেজর জেনারেল আব্দুর রশিদ এবং সাইফুর রহমান তপনের ওই জায়গা থেকে হতে পারে যে যারা এখন পেট্রোল বোমা হামলা চালাচ্ছে, যাদের বলা হচ্ছে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তারাও তো একটি রাজনৈতিক আদর্শ নিয়েই মাঠে আছে। এবং আমি মনে হয় যে আমি যে কথাটা বলতে চেয়েছি আরো একবার বলি, সেটি হচ্ছে আমি বলেছি যে এই ধরনের মানে বাংলাদেশে যারা মনে করে বাংলাদেশকে আইএস কিংবা বোকো হারামের মতো দলের কাছে বাংলাদেশটাকে তুলে দিবে, সেই ধরনের বিশ্বাসগুলো নিয়ে যারা কাজ করছে, তুলে দেওয়ার প্রশ্ন না, হয়তো হতে পারে, মানে হতে পারে কিংবা তালেবান নির্যাতনের মাধ্যমে যেমন হয়ে গিয়েছিল আফগানিস্তানে, সেই কাজগুলো নিয়ে যারা ভাবেন, তাদের সেই ভাবনার বিরুদ্ধে যারা শুভবুদ্ধি এবং যারা রাজনৈতিক দল, এই সিদ্ধান্তটা তাদেরকে নিতে হবে। আমরা যারা এই টেবিলে বসে কথা বলি, আমরা তো বিভিন্ন সময় বলি, কিন্তু আমাদের বলাটা হচ্ছে শুধুমাত্র ব্যাখ্যা। আমি যেটা আবারও বলছি যে পরিষ্কারভাবে আপনাকে যেটি আমি বলছি, বিএনপির মোড়কে, বিএনপির লেবাসের ভেতরে জামাত ঢুকে আছে পরিষ্কারভাবে। সরকার যদি চায় যে আমি ওই জায়গাটায় যাব না, জামাতকে এখান থেকে সেপারেট করবার জন্য প্রচুর প্রক্রিয়া সরকারের হাতে রয়েছে, তাকে ব্যান করা, সে রাজনৈতিক আদর্শের যে ভোট আছে, এই রাজনৈতিক আদর্শ যে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয়, এটাও তো আমরা দেশে দেখি। না, এই ভোট তো থাকবেই, এই ভোট তো পৃথিবীর কোন দেশ থেকে উঠে যাবে। তাহলে কোন রাজনৈতিক দল বিষয়টা হচ্ছে হুইল করবে কে? না, বিষয়টি হচ্ছে হুইল করবে কে?
ওটা করবে না আমি করব। আপনি যে ফোর্সটার কথা বলছেন, যে আমার যে ফোর্স, আমার দেশটা কি, আমার দেশে মানুষ জুম্মায় নামাজ পড়তে যাবে এবং পয়লা বৈশাখে পান্তা ভাত খাবে, সেই জমায়েতে মিছিলে অংশ নেবে, এটা হচ্ছে সেটা আপনার বিশ্বাস? আমার বিশ্বাস না, আমি এটা আবার আমার অনেকে পয়লা বৈশাখকে না, আমি বলছি যেটা সেটা আপনি আগে আমাকে শেষ করতে দিন। যে আমার দেশের যে মুসলমানদের যে চরিত্র সুফিবাদের সঙ্গে যেটা, সেটা হচ্ছে এমন যে আমি নামাজ পড়ি, আমি জুমার নামাজে যাই এবং আমি একই সঙ্গে পয়লা বৈশাখও পালন করি, কপালে টিপ দেই। কিন্তু যারা এখানে বোকো হারাম কিংবা আইএস প্রতিষ্ঠা করতে চায় তারা কিন্তু এটার একেবারেই বিরুদ্ধে, নারী শিক্ষারও বিরুদ্ধে। কিন্তু যারা বাংলাদেশে এই রাজনীতিটি করছেন তারা কিন্তু একটি বড় দলের ছত্রছায়া করছেন, সেটা আমি অস্বীকার করছি না। আমি বলছি সেই দলগুলোকেও আপনার ইলিমিনেট করে এনে ওখানে বসতে হবে এবং শুধুমাত্র সমরাস্ত্র দিয়ে তাদেরকে দমন করাটা একটা পর্যায়ে, কিন্তু পুরোপুরি দমন করার আগে আপনার সামাজিক শক্তিকে সঙ্গে নিতেই হবে। মেজর জেনারেল আব্দুর রশিদ, আমার মনে হয় শাহনাজ এখন বিষয়টা ক্লিয়ার করেছে। আমরা প্রথমে আগে ধরে নিয়েছিলাম যে সব দল, যেহেতু আমাদের দেশটার ভেতরে একটা মতাদর্শগত বিভাজন রয়েছে, এবং আমি দেখেছি এই বিভিন্ন এই যে টক শোতে আমরা যখন 4-5 জন একসাথে বসেছি এক টেবিলে, আমরা নৈতিক অবস্থানে, ন্যূনতম নৈতিক অবস্থানে এক জায়গায় হতে পারিনি, যেটা মানবিকতার খাতিরে। যে আপনি একটা সহিংস হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করছে, এটি আমার দলমত নির্বিশেষে, আমার মতাদর্শ নির্বিশেষে এটি নৈতিকভাবে এটা গ্রহণ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা এক সুরে এটাকে না বলতে পারিনি, তো এখনো না বলছে না। তো কেউ এটাকে ইনিয়ে বিনিয়ে এটাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। তো সেখানে এই যে বিভাজিত নাগরিক সমাজ, আপনি কেমন করে মনে করবেন যে রাজনৈতিক প্রজ্ঞা, এই বিভাজিত রাজনৈতিক প্রজ্ঞা ওই জায়গায় পৌঁছতে পারবে? আমি মনে করি যে বাংলাদেশকে এগোতে হলে এই বিভাজনের মধ্যে থেকে এই রিয়ালিটি, যেটা বাস্তব, সেটিকে স্বীকার করে নিয়ে এই বাস্তব পরিস্থিতিতে কেমন করে উদারনৈতিক গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটির প্রতি কৌশল তৈরি করতে হবে। আর যদি আমি মনে করি না সবাই আমার সাথে একমত হবে এবং সেটি নিয়ে আমি এগিয়ে যাব, আমি ওইখানেই বলেছিলাম যে সেই জন্য আমি বলেছিলাম একটা অবাস্তব পরিকল্পনা। মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এরপরে যদি আর কারো, আপনি কি কিছু? আমি এটাই যোগ করছি, আমি ঠিক এই কথাটাই বলেছি যে আপনাকে দমনের যে বিষয়টি, সেটি তো আপনাকে ইমিডিয়েট অ্যাকশন, ওটা তো নিতে হবে। কিন্তু এখানে যে সামাজিক শক্তি, সেটা রাজনৈতিক সামাজিক সব শক্তিকে আপনার ব্যবহার করতে হবে। সেই আমি বাংলাদেশে আইএস প্রতিষ্ঠা করতে দেব না, আদারওয়াইজ এটা আবার রিভাইভ করবে। সেই 60-এর দশকে আমরা যেমন দেখেছি যে একেবারে তুরস্কে কোথাও একটা মসজিদ থাকবে না, সেই আঙ্কারায় নিয়ে যে মানে সিটি করা, আবার পর ইস্তাম্বুল থেকে আবার জেগে ওঠা, এই ঘটনাগুলো ঘটতে থাকে। মেজর জেনারেল আব্দুর রশিদ, এখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনি যেভাবে বলছেন, আমি বাংলাদেশের অবস্থা ওইরকম কখনো দেখিনি, কখনোই না। যে তার তুরস্কের মতো মসজিদবিহীন বাংলাদেশকে আমি কখনোই দেখিনি। এখানে যারা মুক্তিযুদ্ধের রাজনীতি করেন আর যারা বিরোধিতা করেন, ওনারা হচ্ছে একদল হচ্ছে ইসলামকে ব্যবহার করে রাজনীতিতে নিয়ে আসে, আর একজন হচ্ছে একটি উদারনৈতিক সমাজ ব্যবস্থা যেখানে সব ধর্মের স্বাধীনতা থাকবে, সব ধর্মের লোক, আসলে ধর্মের বিভাজনটাই থাকবে না। এই যে মেজরিটি এন্ড মাইনরিটি বলে যে আমরা একটা সামাজিক বিভাজন সৃষ্টি করেছি, আমি ব্যক্তিগত এই বিভাজনটাকে আমি পছন্দ করি না। আমি মনে করি এটিকে আমরা একটা ব্লক তৈরি করছি। এখানে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, এভরিবডি ইজ হিউম্যান বিং। কিন্তু মেজর জেনারেল আব্দুর রশিদ, আমি যেখানে আলোচনাটিকে একটু নিতে চাইছিলাম যে রাজনৈতিক মতাদর্শের একটি লড়াই তো এখানে আছেই। কারণ ধরুন সারা পৃথিবীতেই আইএস, বোকো হারাম, তাদের কার্যকলাপ আমাদের অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু একটি রাজনৈতিক মতাদর্শ নিয়েই কিন্তু তারা মাঠে আছে। সেই জঙ্গি তৎপরতার পিছনে কাজেই বাংলাদেশেও যখন জঙ্গি তৎপরতা চলছে, যদি আমরা বলি একে জঙ্গি তৎপরতা বা চোরাগোপ্তা হামলা যাই বলি, এর পেছনে তো একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই হবে। রাজনৈতিক উদ্দেশ্য তো আছেই, সেটি হলো যে আপনি যখন ওই ধরনের সাইকোলজি মতাদর্শকে প্রতিস্থাপন করতে গেলে যে প্রয়োজন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আমরা যদি বাংলাদেশের পেছন দিকে তাকিয়েও দেখি, এই যে সহিংসতা যে আমাদের গণতন্ত্রের ভিতরে ঢুকে গেছে, সেটি কিন্তু সেই 15 আগস্টের ভেতরে, সেই নির্মম হত্যাকাণ্ডের ভেতর থেকে শুরু হয়েছে। এই সহিংসতা থেকে আমরা খুব নির্মমভাবে দেখছি। এর পরবর্তীকালে দেখেন যতগুলো ঘটনা ঘটেছে, সবগুলো গ্রেনেড অ্যাটাক, সহিংস, মানে মানুষকে মেরে ফেলো। তো এই যে সাইকোলজি, এটি আপনি বোকো হারাম বা আল কায়দা এদের সাথে মিলে যাচ্ছে।
এবং তারা যদি এই জিনিসটাকে বাংলাদেশে স্টাবলিশ করতে গেলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, এবং সেই জন্য এখানে ফোকাস। তা এখন হচ্ছে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে রাষ্ট্র আরো বেশি নিরাপদ হবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। যারা এই আন্তর্জাতিকভাবে এইসব সংগঠনগুলোকে আসলে অবজার্ভ করেন, আজকেও আপনি দেখেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে 21 জন খ্রিস্টান মিশরীয় খ্রিস্টানকে গলা কেটে ফেলা হলো। আজকে দেখছি যে ইরাকে আপনার ইসলামিক স্টেট মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। 45 জন। এই যে পুড়িয়ে, সংখ্যাটা বলে 47টা বোধ হয়, 47 জনকে এই যে পুড়িয়ে হত্যা করেছে কেন? কারণ এখন আসছে যে আপনি যেখানে দখল করেন আর নাই করেন, এখানে অনেক নিয়ম কানুন আছেন, আপনি নিরীহ মানুষকে কখনোই এই অত্যাচার করতে পারবেন না। তো আমাদের দেশেও কিন্তু ওই সাইকোলজিটাকে যারা নার্চার করছে, যারা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেখানে তো মিলন ঘটতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখন হচ্ছে করণীয় কি সেটি। তো উনি যেটা বললেন যে এটা ঠিক, যে হার্ড পাওয়ার দিয়ে মতাদর্শ যুদ্ধ করা যায় না, কিন্তু আবার মতাদর্শের ভিতরে যে হার্ড পাওয়ার আছে, সেই হার্ড পাওয়ারের বিরুদ্ধে কিন্তু হার্ড পাওয়ারই অ্যাপ্লাই করতে হবে। করে মতাদর্শ থেকে সফট পাওয়ার এন্ড হার্ড পাওয়ারকে যদি আপনি আলাদা না করতে পারেন, তাহলে যুদ্ধে জয় করতে পারবেন না। এখন মতাদর্শের যে সফট পাওয়ারটা আছে, সেটিকে লড়তে হলে শাহনাজ যেটা বলেছে যে সামাজিক শক্তি, সাংস্কৃতিক বিকাশ, আমাদের সুশাসন, তারপরে গরিবি হটাও, এইসব মিলিয়ে সময় শেষ। কিন্তু আপনাকে যেহেতু পাওয়া গেল, একটি প্রশ্ন না করে আপনাকে ছাড়তে চাইছি না। গত কিছুদিন ধরে এই টেবিলে বা সংযোগের টেবিলে আমি কারো কাছ থেকে একে এই বাংলাদেশে এখন যা চলছে, মানে পেট্রোল বোমার যে সহিংসতা, একে কি জঙ্গি তৎপরতা বলা যাবে কিনা? অনেকে বলছেন, ইংরেজিতে কেউ একমত হয়েছেন যে ইনসার্জেন্সি বলবেন, কিন্তু অবশ্যই একে তো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তো আর বলা যায় না বাংলাদেশের এই এখনকার প্রেক্ষাপটে। কাজে এর বাংলাটি ঠিক কি করা হবে তাই নিয়ে অনেকের ভেতরে এক রকমের দ্বিধা, এবং অনেকে এটার একটা প্রতিবাদও করছেন। কখন এক ধরনের তৎপরতা জঙ্গি তৎপরতা হয়ে ওঠে? যা চলছে তাকে জঙ্গি তৎপরতা আপনি বলবেন কিনা? আমি এটাকে বলবো। এর কারণ হচ্ছে যে আমরা জঙ্গি তৎপরতা বলতে যে জিনিসটা বোঝায়, সেখানে কতগুলো মূল জিনিস আছে। আমি সেই দুটো মূল জিনিসকে আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে, একটি হলো সহিংসতা এবং ভীতি দিয়ে মানুষকে তার যে মুক্ত মন আছে সেটিকে আপনি চাপিয়ে দেবেন একটি, সেটি এখানে দেখা যাচ্ছে। এই যে শক্তির প্রয়োগ, এর পেছনে আপনি যেটা বলেছেন একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে হবে। এই দুটো জিনিস যখন আমরা দেখতে পারি, তখন আমরা এটাকে জঙ্গি তৎপরতা বলি। শুধু আমরাই বলি না, এটা জাতিসংঘ বলে যে, এবং এটিকে তারা বলে যে এনি টেরর constitutes the threat to the international security and stability। তো সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি। এখন যারা এটাকে বিভিন্ন হাইপোথিসিস দিয়ে কভার করতে চান, সেটি ওই আমি বলেছি যে যারা আমরা এইসব নিয়ে পড়াশোনা করি, আমরা কিন্তু ন্যূনতম নীতির জায়গায় আমরা থাকতে পারছি না। আমি সহিংসতা, নিরীহ মানুষকে হত্যাকে না বলতে পারছি না সবাই এক সুরে। এই যে বলতে না পারাটাই হচ্ছে আমাদের দেশের এই যে বিভাজনটা যেটা আমরা আলাপ করলাম, সেটাই মূল কারণ। আমাদের এখানে পৌঁছানো খুব জরুরি, কারণ নিরীহ মানুষকে হত্যা কোনো রাজনীতি নয়। নিরীহ মানুষের হত্যার সাথে এটি মানবিকতা জড়িত, এবং এখানে আমাকে এক সুরে না বলতে অসুবিধা কি আছে? ধন্যবাদ মেজর জেনারেল আব্দুর রশিদ। এরপরে জঙ্গিবাদ বললে একে প্রতিরোধের সম্মুখীন হলে আমি নিশ্চয়ই আপনার জানানো সংজ্ঞাটি দিয়ে দেব। দর্শক থাকুন একাত্তর জানালে, আমরা ফিরছি। আবার ফিরে এলাম একাত্তর জানালে। কয়েকটি পত্রিকার শিরোনাম একটু দেখে নিতে চাই। বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ। ভোরের কাগজের শিরোনাম, বাংলাদেশে কোনো বিশেষ দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। প্রথম সংবাদ সম্মেলনে বার্নিকাট, বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন, মানে খুবই নিবিড়ভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যম সেটা পর্যবেক্ষণ করছেন। তিনি সংসদ ভবনের অধিবেশন দেখে এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এরপরে আজকে প্রথম একটা সংবাদ সম্মেলন করেছেন গুলশান আমেরিকান ক্লাবে, এবং সেখানে তিনি বলেছেন যে কোনো বিশেষ দলের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই। শাহনাজ বেগম, আজকের যুক্তরাষ্ট্রের তরফ থেকে যিনি নতুন আমাদের এখানে রাষ্ট্রদূত হয়ে এসেছেন, তার বক্তব্যগুলোর মধ্যে মোট 5টি পয়েন্ট আমি দেখেছি। প্রথমে উনি বলেছেন সংলাপের কোনো আহ্বান তিনি জানাবেন না, একদম পরিষ্কার মোটা দাগে যেটি। সেকেন্ড হচ্ছে
বাংলাদেশের যে সংকট সেটা হচ্ছে গভীর এবং বিস্তৃত, এটা যুক্তরাষ্ট্র মনোযোগের সঙ্গে দেখছে। তৃতীয়ত উনি যেটা বলেছেন যে নাশকতা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, এবং সেটা যৌক্তিক নয়। এবং তারপরে উনি বলেছেন যে এই হাতিয়ার হিসাবে ব্যবহার যারা করছেন তিনি তাদের কঠোর সমালোচনা করেছেন। এবং উনি লাস্টে যেটি বলেছেন, সহিংসতা বন্ধে দায়িত্বশীল রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে কাজ করতে হবে। আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, একই সঙ্গে সকলকে এই বিষয়ে ভূমিকা রাখতে হবে। অর্থাৎ এই যে সুশীল সমাজ বলে একটি সমাজ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে আমাদের সমাজে, তারা বলছেন সংলাপ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। নতুন বলতে আমি বলছি যে এর মধ্যে কিছু লোক নতুন যুক্ত হয়েছেন যারা আগে কখনো ছিল না, আগে কখনো ছিলেন না, তারা কখনোই রাজনীতির সঙ্গেও ছিলেন না, কিন্তু তাদের রাজনৈতিক অভিলাষ এখন দেখা যাচ্ছে। তারা রাজনীতি না করে রাজনীতির হালুয়ার মধ্যে আসতে চান। তো সেদিক থেকে বার্নিকাটের যে বক্তব্য একেবারেই আমি ভীষণভাবে আমার কাছে ভালো লেগেছে। আমি সেই সংবাদ সম্মেলনে ছিলাম না, কিন্তু আমি বাড়ি থেকে পর্যবেক্ষণ করেছি এবং পরিষ্কারভাবে উনি মোটা দাগে যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো বাংলাদেশের প্রতিটি মানুষ এবং রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি যখন বলছেন যে দায়িত্বশীল সবগুলো রাজনৈতিক দলকে এক হতে হবে এই রাজনৈতিক সহিংসতা থেকে বেরিয়ে আসতে, তিনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এই সহিংসতা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেটা যৌক্তিক নয়। কিন্তু তিনি পাশাপাশি বলছেন যে দায়িত্বশীল দলগুলোকে এক হতে হবে। এই দায়িত্বশীল মানে কিন্তু বিরোধী দল, এই দায়িত্বশীল মানে বিরোধী দল, বিরোধী দল মানে যারা সংসদে রয়েছেন এবং সংসদের বাইরে রয়েছেন। সুতরাং সকলের জন্য এই বাণীগুলো খুব পরিষ্কার যে আসলে যারা অনেকেই ভাবছিলেন যে নতুন যে রাষ্ট্রদূত তিনি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সেটি বাংলাদেশের ব্যাপারে কি গভীরভাবে পর্যবেক্ষণ করবার জন্য মানুষ মুখিয়েছিলেন, কিন্তু উনার বক্তব্যে খুব পরিষ্কারভাবে উনি বলেছেন এই বিষয়গুলো। আরেকটি বিষয়ও তিনি খুব বলেছেন, সেটা হচ্ছে যে বিএনপি বর্জনের মধ্যে যে নির্বাচন হয়েছে 2014 সালের 5ই জানুয়ারি, সেই নির্বাচন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য মনে না হয় যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে আবারও নির্বাচন দেওয়ার যে আহ্বান জানানো হয়েছিল ওয়াশিংটনের পক্ষ থেকে, তার প্রেক্ষিতে তিনি মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে বাংলাদেশের সেই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবাই জানে। তার মানে সেই অবস্থানটিকেই তিনি আবারই করেছেন যে বিএনপি ছাড়া নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করেন বলে বলছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং কাজেই সাংবিধানিক প্রক্রিয়া বহাল আছে, অব্যাহত থাকবে। আপনার কাছে তার যা যা বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে কিভাবে দেখছেন? আমার কাছে আমি মার্কিন সরকারের যে অবস্থান বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেটা পরিষ্কার হবে 19 তারিখে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে যে বৈঠকটা হওয়ার কথা আছে সেটা দেখার পরে বলা যাবে যে বাস্তবে তাদের অবস্থানটা আগের চেয়ে ভিন্ন কিনা। সেটা মানে তা তো নিশ্চয়ই, মানে সাধারণত তো দেশগুলো সেই রকম বৈঠক থেকেই আসলে জানে যে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক কেমন। আমাদের দেশে ভিন্ন। এই প্রেস কনফারেন্সের বক্তব্য দেখে আমার কাছে মনে হয়েছে যে তারা কৌশলটা পাল্টেছে। কৌশলটা পাল্টেছে কারণ মানে সুর পাল্টানোর একটা দেখতে পাচ্ছেন। আমি ঠিক সুর পাল্টানো মনে কৌশলটা পাল্টেছে, অর্থাৎ ড্যান মোজিনা তার শেষ দিন পর্যন্ত যে ভাষায় কথা বলছেন তিনি ঠিক সেই ভাষায় বলেননি, কিন্তু কন্টেন্টে খুব বেশি পার্থক্য আমি দেখি নাই। না না, পরিষ্কারভাবে পার্থক্য। আমার কথাটা আমাকে বলতে দিন। তো এখানে যে এই যে একটু নমনীয় হওয়া তার একটা প্রেক্ষাপট আছে। আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমেরিকান রাষ্ট্রদূতকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেননি, বার্নিকাটকে প্রথম দিয়েছেন। দ্বিতীয় বিষয় সেটা হলো যে বাংলাদেশকে নিয়ে বিশেষ করে এশিয়াতে যে এক ধরনের একটা কম্পিটিশন কিন্তু আমরা লক্ষ্য করছি, একদিকে ভারত আর একদিকে চীন, মাঝখানে আবার জাপানও অনেক বেশি আগ্রহী সেটা। ফলে আমরা যদি একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বলি যেটাকে জিওপলিটিক্যাল পয়েন্ট বলা হয়, আবার যদি বিজনেস পার্সপেক্টিভ থেকেও যদি আমরা বলি, আমেরিকা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে এই যে এশিয়ার যে রাইজিং যে দেশগুলো আছে সেখানে। আর ইন্ডিয়ার সাথে তাল মিলানো ছাড়া তার কোনো উপায় নেই রিজিওনাল পলিটিক্সের কারণে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে
মানে আপনি বলছেন যে সরকারের সেই কৌশলগুলোর কথা যে আচ্ছা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হয়েছে, কাজেই চীন জাপানের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নেওয়া যাক, মানে এই কৌশলগুলো এখন কাজে আসছে বলে বলছেন? হ্যাঁ, আমি বলছি যে আমাদের সরকারের মানে এটা হলো এই যে তারা যে একটু মানে কৌশলটা একটু পাল্টাতে বাধ্য হচ্ছে, তো এটা হলো আমাদের সরকারের অবস্থানের কারণে, আমাদের সরকারের যে সাফল্য, তার যে ডিপ্লোম্যাটিক যে সাফল্য, এবং সরকারের কিন্তু কনসিস্টেন্ট আছে। সরকারের একটা গুরুত্বপূর্ণ দিক, সরকার কিন্তু যে তার অবস্থানে সে একদম কনসিস্টেন্ট, সেটা সেই যদি আমরা গ্রামীণ ব্যাংকের সেই ইস্যু থেকে শুরু করি আজ পর্যন্ত সে কনসিস্টেন্ট আছে। ফলে আমেরিকা মানে স্বাভাবিকভাবে চাইবে সে বাংলাদেশ প্রশ্নে সে অন্যদের থেকে পিছিয়ে যেতে চাইবে না। সেটা আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে তারা একটু কৌশলটা হয়তো পাল্টেছে। ফাইনালি এটা বলা যাবে যে জন কেরির সাথে বৈঠকে বলবে। তবে আমি যেটা বলবো যে উনি সর্বশেষ যে কথাটা এসছে, উনি বলেছেন যে বাংলাদেশ যদি চায় এই সংকটে মানে সমাধানে, আমি বলবো যে বাংলাদেশ যাতে এটা না চায়। এবং বাংলাদেশ সেই চাওয়ার পর্যায়ে কি আর আছে? তিনি এই কথাটি আসলেই বলেছেন যে আমেরিকা মানে পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই যে কোথাও গিয়ে শান্তি প্রতিষ্ঠা করে আসতে পেরেছে। না, আমি শেষ মন্তব্য না, শেষ মন্তব্য না, বা আমি যেখানে উনাকে আর কি বলেছিলাম, ইন্টারাপ্ট করেছিলাম, সেটি হচ্ছে যে আমি আসলে উনার সঙ্গে একেবারেই একমত না। যুক্তরাষ্ট্রের এটা কোনো কৌশল না, এটা যুক্তরাষ্ট্রের অবস্থান। এর আগে ড্যান মোজেনাও যেটা ছিল, যা বলতেন, আপনি যদি 2013 সালকে মনে করেন, নির্বাচনের আগে এখানে যে সহিংসতা এই একই ধরনের হয়েছে, এরকমই নাশকতা হয়েছে। সেই নাশকতাকে যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে এটি রাজনৈতিক একটা বিষয়, কিন্তু এখন তারা ওটাকে রাজনৈতিক বলছে না, তারা বলছে এই নাশকতাটা হচ্ছে গিয়ে স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক পরিবর্তন নয়। এটা না, এটা স্পষ্ট করে বলেছে, এটা কৌশল না, এটা অবস্থান। আমি কৌশল বলছি না, দুটো বাংলা শব্দের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। না, আমি সুর পাল্টানো বলছি, উনি কৌশল পাল্টানো না, এটা হচ্ছে অবস্থান। কারণ পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র বলছে যে এটি একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, একদম পরিষ্কার যে একটা রাজনৈতিক দল এটাকে নাশকতাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ফয়দা হাসিলের চেষ্টা করছে। এরকম কোনো বক্তব্য ড্যান মোজিনা গত 6 বছরে দেননি, কিন্তু এই প্রথম বার্নিকাট যেটা বলেছেন সেটি হচ্ছে একেবারেই ভিন্ন একটা অবস্থান এবং প্রেক্ষাপট, যেটা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে একটা প্রভাব বিস্তার করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদিও কেরি আসবার পরে যে আলোচনাগুলো হবে সেগুলো স্টেট ডিপার্টমেন্ট থেকে যেগুলো হয়, সেটাই হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে অনেক বড় প্রেক্ষাপটে হবে। কিন্তু বারাক ওবামার ভারত ভিজিটের পরে যে স্ট্র্যাটেজিক্যাল যে চেঞ্জ এসেছে, এই চেঞ্জের সুরই বার্নিকাটের এখানে এসছে বলে আমি মনে করি। ধন্যবাদ শাহনাজ বেগম, আপনাকেও ধন্যবাদ। এবং আপনি কি কোনো শেষ মন্তব্য করতে চান কিনা? আপনাকে তখন আর কোনো কিছু যুক্ত করতে চান? আমি যে কথাটা বলেছি সেটাই আমার অবস্থা। ধন্যবাদ সাইফুর রহমান তপন, ধন্যবাদ দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে। আগামীকাল একই সময়ে আবার ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থাকুন সবসময় ৭১-এর সঙ্গে।